চাই দেখেন, এই দুর্নীতি দুঃশাসন হত্যার বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল, কিন্তু এই 2-3 দিনের মধ্যে আমরা কি দেখেছি? 2-1 দিনের মধ্যে আবারও সেই দখলদারি, না দরকার না বেশ, আবারও সেই দখলদারি, আবারও সেই চাঁদাবাজি, এগুলো শুরু হয়ে গেছে। আমরা চাই না দেশের দখলদারির কোনো দেশ, আমরা চাই না চাঁদাবাজির কোনো দেশ, চাই না। আমরা চাই মানুষ শান্তিতে থাকবে, প্রত্যেক মানুষের অধিকার ফিরে পাবে, এইটি আমাদের মহা দাবি। সেটা বিএনপি হোক, যে পার্টি হোক না কেন, যারা বর্তমানে আবার সুযোগ পেয়ে হত্যাযজ্ঞ চালাইতেছে, ধ্বংস করতেছে, দখলদারি করতেছে, চাঁদাবাজি শুরু করছে, এদেশের জনগণকে বলবো তাদেরকে প্রত্যাখ্যান করা। যারা আপনারা দেখবেন, এটা সাংবাদিকরা দেখবেন, এটা খতিয়ে দেখবেন, এটা আমরা বলছি তো, এরা কোনো দলের না, এরা চিহ্নিত মহল, এরা সবার পরিচিত দুষ্কৃতিকারী। সবাই একই দাবিতে আন্দোলন করেছে। এখন যেটা সংকট তৈরি হয়েছে, ঘোষণা ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষণা করা হয়েছে, কিন্তু এই 6 মাসের মধ্যে যে আপনার নির্বাচন চান, বাংলাদেশের একটি বড় দল হচ্ছে বিএনপি এবং আপনারাও আছেন। সেই জায়গাটা আসলে আপনাদের প্রতিপক্ষ কার? আপনারা যদি একই প্ল্যাটফর্মে এগিয়ে গিয়েছেন, সেই জায়গা থেকে যে ছোট ছোট দলগুলো আছে বা শরিক দলগুলো আছে, তারা আসলে এই অল্প সময়ের মধ্যে নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুত কিনা, বা সেটাও তাদের প্রতি বৈষম্য করা হচ্ছে কিনা? কারণ ছোট যে দলগুলো তারাও কিন্তু আপনাদের সাথে আন্দোলন করেছে। এত অল্প সময়ে এই ছোট দলগুলো তাদের রাজনৈতিক কর্মকাণ্ড গুছিয়ে আনতে পারবে কিনা একটি নির্বাচন সামাল দেওয়ার জন্য, এ বিষয়ে আপনি আমরা আগে থেকেই নির্বাচনের ব্যাপারে এবং রাজনৈতিক বিএনপি সহ সব দলগুলোই আসলে নির্বাচনের ব্যাপারে আগে থেকেই আমরা প্রস্তুতি গ্রহণ করে আসলে ছিলাম, এখনও আছি। 6 মাসের মধ্যেই আমরা আলহামদুলিল্লাহ আশা করি সুন্দরভাবে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো। এই মন মানসিকতার আলোকেই তো আজকে আমরা 6 মাসের কথাই বলেছি। আমি তো অন্য অন্য ছোট রাজনৈতিক দলগুলোর কথা বলছি, যারা আপনাদের সাথে এই কর্মসূচিতে নানানভাবে করেছেন, শরিক দলগুলোর কথা বলছি, এই দলগুলোর প্রতি বৈষম্য হয়ে যাচ্ছে কিনা আপনাদের এই 6 মাসের দাবিটা? এটা তো এখন বলা যায় না। বিএনপি তো অলরেডি 3 মাসের কথা বলছে। আমরা তো 6 মাসে আমরা প্রস্তুতি আছে বিধায় তো আমরা বলছি, এবং অন্য অন্য সমমনা ছোট দলগুলোর ব্যাপারটা তো এখন পর্যন্ত আমাদের জানা নাই। তবে আশা তো করি 6 মাসের বেশি কারো লাগার কথা না। আমার একটা প্রশ্ন আছে, আপনারা বলেছেন যে আপনারা 6 মাসের মধ্যে নির্বাচন চান, নির্বাচন কমিশন আপনারা চাইছেন, আপনারা এটাও বলেছেন। একবারে কম সময় 6 মাস, নতুন একটা কমিশন আসবে, সব চেঞ্জ হবে, সময় বদলাবে, প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা আসনে কি আসলে এই 6 মাসের মধ্যে নির্বাচন কার্যক্রম পরিচালনা সম্ভব কিনা? আসলে এর আগে অভিযোগ জানিয়েছে 2 বছর 3 বছর সময় একটা কমিশন নির্বাচন দিতে পারেনি। আপনি কি মনে করেন যে মাত্র 6 মাসে হবে? একটা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যখন বিরোধ সরকার গঠন করছে সবাই জানি, আপনারা কি মনে করেন যে যার অধীনে নির্বাচন হবে বা তাকে সমর্থন জানান? আমরা নির্বাচন কমিশন সহ যে কথাগুলো এখানে বলছি, 6 মাসের ভিতরে এগুলো সব সম্ভব বিধায়ে আমরা এই কথাটাই বলছি। এটা 6 মাসের ভিতরে পারবে না এরকম কোনো যৌক্তিক আপনাদের কাছে যদি কোনো কথা থাকে, সেটা আমাদের কাছে বলতে পারে। আমরা পারবো বলবো বিধায় দেব, এবং পারা সম্ভব বিধায়, এর জন্যই আমরা 6 মাসের কথা বলেছি। আর ডাক্তার ইউনূস এখানে পরামর্শ ভিত্তিক, তার নাম যারা ছাত্র এই আন্দোলনে ছিল এবং এখন বর্তমানে যারা দায়িত্ব রয়েছে, পরামর্শ ভিত্তিক তারা ডাক্তার ইউনূস সাহেবকে যদি প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে তারা দায়িত্ব দিয়ে থাকে, তার মাধ্যমে কি হয় বা না হয় সে তো রাজনৈতিক ব্যানারে কখনোই সে কাজ করে নাই। যেহেতু সে কাজ করে নাই বিধায় আসলে আমরা এখনই তার ব্যাপারে কোনো মন্তব্য পরিষ্কার করার মতো এখন পর্যন্ত আমরা পারছি না। এটা আমরা দেখব যে আসলে আমরা যে সরকার আসবে, এখন তো আমরা তাদের ব্যাপারে জানি না বিধায় এখন তো অসমর্থনের কথা এখানে আসার সুযোগ নেই। সেটা এখন বলা যাচ্ছে না, এটা আমরা অবস্থার পরিপ্রেক্ষিতে। আপনারা কি অন্য অন্য যে দল বা ইসলামিক যে দলগুলো আছে তাদের সাথে একজোট হয়ে এবং জামাতের সাথে একজোট হয়ে ইসলামিক কোনো সরকার গঠন করার চেষ্টা করছেন নাকি নিজস্বভাবে? আমরা ইসলামী সমমনা দলগুলোর ব্যাপারে আগেই আমরা বলেছিলাম যে আমরা চেষ্টা করব একত্রিত হয়ে ইসলামের পক্ষে বাক্স দেওয়া নির্বাচনে। আর অবস্থার পরিপ্রেক্ষিতে এটা আমরা তখনই সিদ্ধান্ত এবং তখনই পরিষ্কার বলতে পারবো যে আসলে আমরা কোন পদ্ধতিতে
নির্বাচনে অংশগ্রহণ করলে ইসলাম, দেশ, মানবতার কল্যাণ হয়, সেটা আমরা তখন লক্ষ্য করবো ইনশাআল্লাহ। একটা বিষয় হচ্ছে- আমার একটা প্রশ্ন, বিষয়টা হচ্ছে রাহুল আনন্দ বাংলাদেশের একজন সংস্কৃতি কর্মী, ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসেবে তার সমস্ত সাংস্কৃতিক ইনস্ট্রুমেন্টগুলো দেখেছে এবং বুঝেছে বাংলাদেশে বহু মত বহু পক্ষের মানুষ আছে, তারাও থাকবে। আপনিও সেটা বিশ্বাস করেন, আমি আপনার প্রতি শ্রদ্ধা রাখি এবং বিশ্বাসও করি এবং আপনার কথা শুনেও সেটা মনে হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, এই যে রাহুল আনন্দের বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো, এই বিষয়ের সাথে আপনি একটু এবং পাশাপাশি আমি একটু যোগ করি, শেখ মুজিবের মূর্তি মানে প্রতিকৃতি ভেঙে নারায়ণ তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে তার প্রতিকৃতি পানিতে ডুবানো হচ্ছে, এই ধরনের কর্মকাণ্ড আপনার কাছে কি বিবেচিত হয়? শোনেন, আমরা প্রথম দিনই যখন নাকি আওয়ামী সরকার যখন নাকি পতন হলো, তখনই কিন্তু দেশবাসীর উদ্দেশ্যে আমাদের একটা কথা সকলের প্রতি গিয়েছিল। আপনারা দেখছেন কিনা, নজর আসছে কিনা জানি না। তখনই কিন্তু সংখ্যালঘু সহ তাদের জানমালের ইজ্জত এবং তার মালের হেফাজতের সংরক্ষণের ব্যাপারে আমরা কিন্তু পরিষ্কার বলেছি। এবং আজকেও আপনারা দেখবেন, গতকালকে সহ সারা দেশে সংখ্যালঘু সহ বাংলাদেশে যারা বসবাস করছে তাদের জানমাল এবং তাদের ধর্মীয় উপাসনালয়, তাদের মন্দির সহ সেটা আমাদের লোকজন পাহারা দিচ্ছে। সেভাবে আমাদের পরিষ্কার, এটা ইসলাম ধর্ম কখনোই কোনো জাতির জান মাল ক্ষতির কখনোই তারা এটা প্রশ্রয় দেয় নাই। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইতিহাস, এখন পর্যন্ত এটা আমরা কখনো দেই নাই। এবং আপনারা দেখবেন বাংলাদেশ স্বাধীনতার সময়ও এবং বিভিন্ন সময় যখন নাকি রায়ট সহ যে বিভিন্ন ঘটনা বাংলাদেশে ঘটেছিল, তখনও কিন্তু হিন্দুরা আমাদের চরমনাইতে তখন কিন্তু আমাদের বাপদাদা সহ তাদের ওখানে তারা আশ্রয় নিয়েছিল এবং ওখানে তারা খাওয়া দাওয়া সহ ওখানে তারা কিন্তু বসবাস করেছিল। এটা কিন্তু পরিষ্কার। এর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই আমাদের মাধ্যমে, এবং আমরা কখনোই এদের কোনো জানমালের ক্ষতি হোক এ ব্যাপারে কাউকে কোনোদিন ছাড় দেই নাই এবং ছাড় দেব না। এবং এটা সম্পূর্ণ একটা ঘৃণিত এবং সম্পূর্ণ একটা ধর্মীয় চেতনার বাইরের কাজ যারা করে। এরা কিন্তু কোনো ধর্মের বা এরা কোনো বর্ণের, এরা আসলে মূলত সন্ত্রাস। হুজুর, একটা বিষয় হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে এই যে চলমান যে সংবিধানটা এখন আছে, আপনারা বলছেন যে স্বৈর শাসনের একটা অবসান হয়েছে, চলমান সংবিধানে কিন্তু এই পুরোনো ভূত কিন্তু আবার ফিরে আসার আছে। সেই জায়গা থেকে আপনারা সংবিধান পরিবর্তন নিয়ে আপনাদের আলোচনা হয়েছে কিনা? সংবিধান পরিবর্তনের সংবিধান পরিবর্তনের ব্যাপারে এটা তো এখন আমরা বলবো না, কারণ সংবিধান পরিবর্তনের একটা পদ্ধতি আছে, এটা এখন বললেই তো হয় না। এটা যখন নির্বাচন হবে, আমরা তো অচিরেই নির্বাচনের ব্যাপারে অবশ্যই এটা তো সেটা গভর্নমেন্ট সকল দেখবে যে সংবিধানের ভেতরে যেগুলো জনগণের কল্যাণ, দেশের কল্যাণ বয়ে আসে না এবং ধর্মীয় বিভিন্ন সেন্টিমিটার যখন আঘাত করবে, এ ব্যাপারে আমরা সেটা দেখবো সংবিধানে কোন কোন ধারা পরিবর্তন করতে হয়, সেটা তখন আমরা বলবো ইনশাআল্লাহ। অন্তর করতে চান এই সরকারে রাজনৈতিক না অরাজনৈতিক থেকে উলামায়ে কেরামকে টানা পড়ে দুইটি বিষয় থাকে, হেফাজতে ইসলাম অরাজনৈতিক সংগঠন। বাংলাদেশের ভিতরে শতকরা 92 জন তো মুসলমান বসবাস করে। সেখানে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব যারা পালন করবে আর সাধারণ যারা নাকি মুসলমান, তাদের দিক নির্দেশনা সহ তাদের পরিচালনার ক্ষেত্রে দায়িত্ব পালন সম্মানিত উলামায়ে কেরামদের উপরে ন্যস্ত থাকে। রাজনৈতিক থাকবে না অরাজনৈতিক, রাজনৈতিক অরাজনৈতিক এটা আমাদের প্রশ্ন না, কিন্তু গ্রহণযোগ্য ব্যক্তিত্ব সম্পৃক্ত থাকা, তাদের একটা পরামর্শ থাকা, এটা জরুরি। আপনি 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 বলুন। অন্তর্বর্তীকালীন সরকার যেসব নাম আমরা প্রস্তাব দিয়েছি, আপনারা বলছেন রাজনীতির পক্ষ থেকে কোনো একজন প্রতিনিধি সেখানে থাকতে হবে। সেই জায়গা থেকে আমরা আসলে আমাদের কোনো আপনার ধর্মীয় যেসব দল আছে তাদের যে প্রতিনিধির নাম আমরা এখনো দেখতে পাই। সেই জায়গা থেকে আপনারা এই অন্তর্বর্তীকালীন যে সরকার যাদেরকে নিয়ে গঠন করা হবে সেটাতে যদি না থাকে সেখানে আমরা সমর্থন দেবেন কিনা, একটা প্রশ্ন। দুটো প্রশ্ন হলো, যেহেতু চলমান যে প্রসেস চলছে, শিক্ষার্থীরা এখনো সড়কে ট্রাফিক সিগন্যাল ম্যাপিং করতেছে, আপনাদের শিক্ষার্থীদের আমরা দেখেছি রাস্তায়। সেক্ষেত্রে আসলে শিক্ষার্থীরা কতদিন এই ট্রাফিক ব্যবস্থাপনা আপনার নিয়ন্ত্রণে থাকবে, তারা কতদিন সড়কে থাকবে, এই একটা বিষয়। তাদেরকে উঠায় নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের মধ্যে কিন্তু ধারণা তৈরি হচ্ছে, তারা কিন্তু এখন কেউ পালন করতেছে না ডেলি। সেক্ষেত্রে আপনাদের কাছে কী বার্তা?
আমাদের কাছে বার্তা তো পরিষ্কার দেখছেন, আমরা তো এখন সরকার পরিচালনা বা দেশ পরিচালনা করছি না। আমরা নিয়ম অনুযায়ী দেশের অরাজকতা কোনো দিক থেকে না হয়, মানুষের কষ্ট না হয়, এই জন্য আমাদের দায়িত্ববোধ থেকে আমরা আমাদের ছাত্র, আমাদের ইসলামী আন্দোলন সহ সমস্ত সহযোগী সংগঠন এবং সর্ব শ্রেণীর, বিশেষ করে অনেক ছাত্ররা অন্যান্য সংগঠনের আছে, তারাও কিন্তু এখন রাস্তাসহ বিভিন্ন জায়গায় মানুষের শান্তি বজায় রাখার লক্ষ্যে তারা কাজ করছে। এখন আশা করি অল্প সময়ের ব্যবধানে এই অবস্থাটা কেটে উঠবে। এই জন্য পদক্ষেপ সেনাপ্রধান সহ, প্রেসিডেন্ট সহ এবং যারা নাকি রাজপথে আন্দোলন করেছিল সবাই আমরা সজাগ সোচ্চার এ ব্যাপারে আছি। এটা আমরা লক্ষ্য করছি। ইসলামিক দলের কোনো প্রতিনিধি যদি না থাকে সেক্ষেত্রে আপনারা এই আমরা দাবি করব, কিন্তু আমরা যদি ওখানে না থাকে সেটা আমরা পর্যালোচনা আলোচনা করার পরে দেখব, যদি আমাদের ইসলাম এবং দেশ মানবতার লক্ষ্যে কোনো ক্ষতি হয়, এরকম কোনো যদি অবস্থা অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে আমরা লক্ষ্য করি, তখন আমরা কথা বলবো। প্রথম থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাত্রদের সাথে মাঠে ছিল এবং শেষ পর্যন্ত তারা ছিল। তো সেক্ষেত্রে আপনাদের কি বিশেষ কোনো রূপরেখা আপনারা কি দিতে চান কিনা যে অন্তর্বর্তীকালীন সরকারে যে এই লোকজনটা থাকবেন, অথবা আপনাদের ভিতর থেকে কাউকে কি আপনারা যদি দায়িত্ব দেওয়া হয় সেক্ষেত্রে কি আপনারা নেওয়ার জন্য প্রস্তুত আছেন? না, সেটা আমরা আমাদের কথা বলেছি। আজকে আপনাদের মাধ্যমে যে কথাগুলো বলেছি তার ভিতরে কিন্তু কথাগুলো এসে গেছে। তারপরেও আমরা আমাদের রূপরেখা, সেটা পিয়ার যে পদ্ধতিটা আমরা বলেছি, পিয়ার পদ্ধতিটা আসলে সব এই ঝামেলার মূলত সমাধানের একটা সুন্দর পদ্ধতি। এটা আমরা বারবার বলে আসছি, এখনও বলছি, এবং আমাদের প্রস্তাব তো ধারাবাহিকতায় থাকবে। এটা আমরা যেহেতু রাজনৈতিক সচেতন, এই দেশের কল্যাণের জন্য কাজ করছি, সেই হিসাবে যখনই যে সুবিধা অসুবিধা আসবে এটা আমরা লক্ষ্য রেখেই আমরা আমাদের নিয়ম অনুযায়ী আমরা কথা বলবো। আমাদের কাছে চাইলে আমরা অবশ্যই করব। না, সেটা আমাদের দায়িত্ব থেকে আমরা বলছি যে এখানে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখাটা কেমন হবে এবং কি কি থাকা দরকার, এটা তো ইঙ্গিত এর ভিতরে আমরা এই কথার ভিতরে নিয়ে আসছি। নামের ব্যাপারে তো পরিষ্কার বলা লাগে না। সমন্বয়কদের সাথে কথা হয়েছে, তাদের সাথে কথা হয়েছে। আমরা কিন্তু বঙ্গভবনে প্রেসিডেন্টের ওখানে আমাদের কথা বলে আসছি। দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক কিন্তু বাংলাদেশে আছে। আর তো সামনের যে নির্বাচন হতে যাচ্ছে কিংবা দল গঠন হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার গঠন হচ্ছে, এখানে আওয়ামী লীগের কোনো প্রতিনিধি নাই। তার মানে কি আমরা আগে থেকে দেখেছি যে একতরফাভাবে আওয়ামী লীগ দেশ শাসন করেছে, এখন কি আবার একতরফাভাবে বিএনপি বা জামাত বা ইসলামী আন্দোলন দেশ শাসন করবে কিনা? আপনারা কি মনে করেন আওয়ামী লীগকে রাখা জরুরি কিনা? আপনি একটু যোগ করে। এখানে আমরা একটা কথা বলছি, যারা নাকি দুর্নীতিবাজ, যারা নাকি অশান্তি এবং হত্যাযজ্ঞের সাথে জড়িত, এই ধরনের রাজনীতি করারই তাদের অধিকার নাই, সে আওয়ামী লীগই হোক বা অন্য কোনো দলেরই হোক। এটা আমরা নৈতিক কথা কিন্তু আজকে আপনাদের মাধ্যমে আমরা এই কথাটা কিন্তু জাতির সামনে সর্বত্র আমাদের অবস্থানটা পরিষ্কার করেছি। এখানে আওয়ামী লীগ বর্তমানে যে তাদের কার্যক্রমগুলো এবং এই 16 বছরের তাদের কার্যক্রমগুলো দেশ বিদেশে সর্বত্র আন্তর্জাতিকভাবে তাদের ব্যাপারে কি কথাগুলো এসেছে এটা আপনাদের সামনে পরিষ্কার। যদি দুর্নীতিবাজ হয় এবং তারা যদি দেশের অকল্যাণের কাজ তারা করে থাকে, অনিয়ম করে থাকে, হত্যাযজ্ঞ সহ মানুষের অশান্তি তৈরি করে থাকে, সেটা আলোচনার ভিত্তিতে সেটা দেখা যাবে যে আসলে আওয়ামী লীগ বলেন বা বিএনপি বলেন বা অন্য আদার্স কোনো দল বলেন, তার আসলে নির্বাচনে আসার আসলে উপযুক্ত কিনা। আমরা কিন্তু এখানে সাধারণভাবে কারা নির্বাচনে আসবে, কারা নির্বাচন করার যৌক্তিক দাবি রাখে এবং কাদের মাধ্যমে দেশ পরিচালনা হওয়া উচিত, সেটা কিন্তু আমরা কথা বলেছি আমাদের আজকে বক্তব্যের মাধ্যমে। এখানে আমি একটা কথা বলতে চাই, দেখেন, এই দুর্নীতি, দুঃশাসন, হত্যার বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল, কিন্তু এই 2-3 দিনের মধ্যে আমরা কি দেখেছি, 2-1 দিনের মধ্যে আবারও সেই দখলদারি, না দরকার না, আবারও সেই দখলদারি, আবারও সেই চাঁদাবাজি, এগুলো শুরু হয়ে গেছে। আমরা চাই না দেশের দখলদারির কোনো দেশ, আমরা চাই না চাঁদাবাজির কোনো দেশ চাই না। আমরা চাই মানুষ শান্তিতে থাকবে,
প্রত্যেকটা মানুষের অধিকার ফিরে পাবে, এইটি আমাদের মহা দাবি। সেটা বিএনপি হোক, যে পার্টি হোক না কেন, যারা বর্তমানে আবার সুযোগ পেয়ে হত্যাযজ্ঞ চালাইতেছে, ধ্বংস করতেছে, দখলদারি করতেছে, চাঁদাবাজি শুরু করছে, এদেশের জনগণকে বলবো তাদের কিন্তু প্রত্যাখ্যান করা হবে। যারা আপনারা দেখবেন, এটা সাংবাদিকরা দেখবেন, এটা খতিয়ে দেখবেন, এটা আমরা বলছি তো, এরা কোনো দলের না, এটা চিহ্নিত মহল, এরা এরা সবার কিন্তু পরিচিত মহল। দুষ্কৃতিকারী। চিহ্নিত মহল পরিষ্কার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ শেষ করে দাও। তো শেখ হাসিনা যে দেশ ছেড়ে পালিয়েছে, দেশ ছেড়ে পালিয়েছে, এটা আমরা এখানে বলছি তো, তাদেরকে বিভিন্ন পর্যায়ে সব আইনের আওতায় নিয়ে এসে ব্যবস্থা করার জন্য এখানে আমরা এই কথাটা বলছি। সাহেব, আমার একটা প্রশ্ন। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন অর্থনীতিবিদ হিসেবে আসলে পরিচিত, আমরা সেই হিসাবে চিনি এবং তার সাথে তিনি নোবেল প্রাইজ পেয়েছেন এবং এখন এই সময় এসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়েছে। কিন্তু অর্থনীতিবিদ একজন, তার অর্থনৈতিক ভাবনা ইসলামী আন্দোলন কিভাবে দেখে এবং সেই দায়িত্বের জায়গা থেকে যখন তিনি একটি রাষ্ট্রের অন্তর্বর্তীকালীন সময় প্রধান উপদেষ্টা হচ্ছে, সেই সময় তার ব্যক্তির ভাবনা, রাষ্ট্রের উপর ভাবনা, সেটিকে ইসলামী আন্দোলন কিভাবে? এটা আমরা পরিষ্কারভাবে বলেছি যে তার ব্যাপারে রাজনৈতিক মাঠে কার্যক্রম এখনো আমাদের কাছে স্বচ্ছ না। সে দায়িত্ব পালন করার পরেই যদি কোনো দেশের ক্ষতিকারক বা রাজনৈতিক যাই বলে, যদি সে অযোগ্য হয় বা সুবিধা অসুবিধা আমরা এটা লক্ষ্য করার পরেই আমরা তাদের ব্যাপারে কথা বলবো। সবাইকে ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। সবাই বাস, আলহামদুলিল্লাহ, সবাই ধন্যবাদ। এখন আর মনে হয় না লাগে না।